একটা মানুষ কিন্তু ওষুধ খেয়ে যতটা না সুস্থ হয়, পথ্য খেয়ে কিন্তু আরো বেশি সুস্থ হয়। কি প্রোডাক্ট নিয়ে এখন কাজ করছেন? আচার আমসত্ত্বের প্রথমে এটা নিয়ে আমি কাজ করি। আপনার লড়াইটা আসলে কিরকম ছিল? কোভিডের সময় সত্যিকারের অর্থে সবাই কিন্তু লড়াই করেছে। নবনীর লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রায়ই একটি কথা শুনে থাকি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কিন্তু সব সময় দুর্ঘটনা যে কান্নার কারণ হয় না, বরঞ্চ কিছু কিছু দুর্ঘটনা আমাদের জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করে। সেটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের যিনি অতিথি, ফারহানা খন্দকার। তিনি তার অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের নাম নিউট্রি নেচার। তিনি খাবার নিয়ে কাজ করছেন। তো চলুন আজকে ফারহানার গল্পটা কিছুটা শুনে আসি। আপা, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এ কথা সব সময়ের জন্য সত্যি না। মানে আপনার শুরুটা আসলে একটি দুর্ঘটনা থেকেই সৃষ্টি হয়েছিল, এটা বলা যায়। কারণ আপনার স্বামী যখন চাকরি হারান তখনই আপনি আপনার এই উদ্যোগ শুরু করেন। তো আপনি যদি একটু বলতেন। হতাশ হওয়া যাবে না, সেটা আমি ফিল করেছিলাম। যেহেতু আমার সংসার কিভাবে সুন্দর রাখতে হবে আমার নিজের দায়িত্ব। তো একজন যখন চাকরিটা চলে গেল, তখন আমি চিন্তা করলাম আরেকটা পথ বেছে নিতে হবে আমাকে। তখন আমি মনে করলাম যে আমি কি পারি ভালো, সেই ভালো কাজটা দিয়েই কাজ শুরু করতে হবে। কারণ কাজকে আমি কখনোই ছোট বড় মনে করিনি। তা আমি নিজের বাসার জন্য সবসময় গুঁড়া মশলাটা আমি নিজেই তৈরি করতাম, এবং যে কোনো জিনিসই খাবার আমি নিজেই তৈরি করতাম। তা ওইটা দিয়ে আমি আমার প্রোফাইলে পোস্ট দিয়েছিলাম যে আচার তৈরি করেছি, আমসত্ত্ব করেছি আর গুঁড়া মশলা। তখন আমার এক পরিচিত আপু বলল যে তুমি এই গ্রুপে যাও, তাহলে তুমি এখান থেকে কাজ শুরু করো। সেখান থেকে আমার পথ চলা। আমি যখন পোস্ট করলাম, আমার আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক অর্ডার এসেছে আচার আমসত্ত্বের। প্রথমে এটা নিয়ে আমি কাজ করি, কারণ আমাদের অনলাইনে যেই কাজগুলা, সেই কাজগুলা সাধারণত আমাদের যে মেন্টর ছিলেন, মানে রাজীব স্যার, তো তিনি বলতেন যে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, নিজের পার্সোনালিটি আগে মানুষকে পরিচিতি করতে হবে। আমার পরিচিতি যদি না থাকে আমি তো কাজ শুরু করতে পারবো না। তাই হলো, যখন আমি নিজের পরিচিতি তৈরি করার জন্য আচার আর আমসত্ত্ব নিয়ে শুরু করেছিলাম, কারণ তখন আমের দিন ছিল। পরে ধীরে ধীরে আমি আস্তে আস্তে একটা প্রোডাক্ট আমার যখন পরিচিতি হয়ে গিয়েছে, তখন সব প্রোডাক্ট আমি করেছি। এবং আমার এটা সবচেয়ে ভালো লাগা, আমার রিপিট কাস্টমারের সংখ্যা বেশি। হ্যাঁ, আর সেই কাস্টমার এখন আর কাস্টমার নাই, আত্মীয়তে পরিণত হয়েছে। সবাই আমাকে ইনশাল্লাহ ভালোবাসে। তারা আমার প্রত্যেকটা খাবারই, যে খাবার সহজে হোটেলে বা কোথাও পাওয়া যায় না, সেই খাবারগুলো আমি তৈরি করি। যেমন কলার মোচা, থোর, কাঁচা কাঁঠাল, এগুলো নিয়ে কিন্তু সহজে মানুষ কাজ করে না। পোলাও রোস্ট এগুলো তো আছেই। আমি বিয়েবাড়িতেও আমার সেট মেনু গিয়েছে ১৫০ মানুষের। তারপরে আপনার একজনের মায়ের মৃত্যুবার্ষিকী উত্তরার একটা ইয়েতে, বৃদ্ধাশ্রমে, ওখানেও ১৫০ মানুষের ভাত, মাছ, গোশ, সবজি সব কিছু গিয়েছে, এবং আমি নিজে ডেলিভারি দিয়ে এসেছি। তো যে কাস্টমার আপু আমাকে অর্ডার দিয়েছিলেন, তিনি খুব খুশি হয়েছেন যে ১৫০ মানুষের রান্না করার পর আমি কিভাবে ডেলিভারি দিলাম। আমিও বুঝিনি সকালবেলা উঠে আমার সব রান্না কিভাবে তাড়াতাড়ি হয়ে গেল, আর আমার কোনো মানে কষ্ট হয়নি। আমি মানুষের ভালোবাসা পেলে তখন ওই কষ্টগুলো কষ্ট থাকে না আসলে, মানে কাজের উদ্যমতাটা আসলে বেড়ে যায় অনেক। একটি 5 তারকা হসপিটালেও আপনার খাবার আপনি ডেলিভারি দিয়ে থাকেন আর কি। এটা আসলে কিভাবে হলো? কেন ওনাদের খাবারের পাশাপাশি আপনার খাবারটাও ওখানটায় নেওয়া হয়? আমার খাবারটা আসলে কাস্টমাইজ করে নিতে পারে, তেল মশলা ঝাল কম, আর ফ্রেশ। সবচেয়ে বড় কথা হলো ফ্রেশ। বর্তমান যুগে আমরা সবাই ফ্রিজ ব্যবহার করি, কিন্তু আমি কখনো কোনো খাবার কোনো মানে ফ্রিজে রাখি না। যেটা আমি সার্ভ করব, আমি অর্ডার হলে ওটা কিনে নিয়ে এসে তখন সময় ওই সময়টায় তৈরি করে দিই। ফ্রেশ জিনিসের টেস্ট আলাদাই থাকবে, আর কাস্টমাইজ তো হয়। তেলটা একদমই কম ব্যবহার করে, মশলা কম ব্যবহার করে, তারপরেও কিন্তু টেস্টের কোনো হেরফের থাকে না।
এটা আমার কাস্টমারদের কথা। হুম, যেমন বেগুন ভর্তা নিয়েছেন, তার মায়ের কোনো রুচিই ছিল না। বললো যে, "আপু আপনার এই বেগুন ভর্তাটা খেয়ে কেমন যেন মনে হলো।" মা বলল, "রাত রেখে দিস, রাত্রে খাবো।" কিন্তু তো বেগুন ভর্তাটা এত মজা লেগেছে, মায়ের সাথে, সাথে আমিও শেষ করে ফেলেছি। আচ্ছা। এরকম অনেক মজার কাহিনী আছে আমার। হুম, যেমন এই যে কোভিডের সময় তো আমার খাবার অনেক মানে রুগীরা খেয়েছেন। ১ থেকে ১.৫ মাস যেহেতু কোভিডের সময় দুর্বল হয়ে যেত মানুষ। তাহলে ওই আ ছেলেমেয়েরা চাইতো না যে মাকে রান্নাঘরে যাওয়ার জন্য। মাথা ঘুরে যদি পড়ে যায়, তার ছেলেমেয়েরা বাইরে থাকে, তাদের কড়া নির্দেশ ছিল যে আমরা কিন্তু খোঁজ নিবো যে তুমি খাচ্ছ কিনা? মানে অর্ডার দিও। তো ওই যে রেডি মানে প্রত্যেক দিনের খাবার তারা আমার কাছ থেকে নিত। এবং একজন কাস্টমার বলে যে, "আপনি মাছটা যে রান্না করেন, কি মসলা দেন? যে ঝোলটা থাকে, ওই ঝোলটা আমি বসে, বসে খাই।" আমার এক মানে খুব শিখতে ইচ্ছা করে যে, "আপনি মাছে কি মসলা দেন?" হ্যাঁ? তারপর আলু ভর্তাটা যখন নেয় কেউ, বলে যে, উম "আমার ভর্তার সেট আছে। খুদের ভাত ভর্তা। ৭ রকম ভর্তা থাকে আর খুদের ভাতটা থাকে।" অনেকে বলেন যে, "আপু খুদের ভাত খেয়েছি। ঢাকাইয়ারা তো খুদের ভাতটা খুব ভালো খায়।" বলে কি কিন্তু আপনার মতো লাগে না। আপনারটা আসলে অন্যরকম লাগে। আর ভর্তাটা যেমন কালো জিরা ভর্তা, বলে যে একেকজন একেক রকম ভর্তার কথা বলে। একজনের খাবার নিয়ে কাজ করে একজন আপু, তিনিও কিন্তু আমার কাছে ভর্তা ভাত নিয়েছেন। হ্যাঁ, নেওয়ার পরে বলে কি, "আপু আপনার ভর্তা ভাত খেয়ে তো আপনি মাসেই লাখ টাকা ইনকাম করতে পারবেন।" যে এত মজা লেগেছে। তা একজন যখন খাবারের উদ্যোক্তা এরকম ওপিনিয়ন দেয়, সত্যিই অনেক ভালো লাগে। এরকম খাবারের উদ্যোক্তা অনেক ওপিনিয়নে মানে আছে আমার রিভিউ। করোনাকালে তো আপনার স্বামী আসলে চাকরি হারান, সে কারণেই আপনার শুরু করা, যেটা আমরা প্রথমেই বলছিলাম। তো আপনার আগে একভাবে আপনার পরিবারে মূল্যায়ন হতো, এখনো আপনি পরিবারে আছেন এবং পরিবারেও আপনার মূল্যায়ন হয়, হয়তো আরেকভাবেই হয়। কারণ দেখা যায় যে মানুষের অধিকাংশ ক্ষেত্রে মূল্যায়নের মাপকাঠি দেখা যায় যে কে কত টাকা ইনকাম করলো, পোশাক আশাক কীরকম, কে কিভাবে মেনটেন করছে। আগে পরিবারে আপনি কিভাবে মূল্যায়িত হতেন, এখন কিভাবে হচ্ছেন আসলে? মানে এটা বিশ্বাসযোগ্য নয় যে শ্বশুরবাড়ির মানুষরা বউকে যে এত ভালোবাসে। আমার শ্বশুর-শাশুড়ির কথা বললে আমার নিজের গায়ে কাঁটা দেয়। মানে কান্না আসে। উম এবং সামনাসামনি আমার বাবা-মাও দেখেছেন যে আমার শ্বশুর-শাশুড়ি আমাকে কিভাবে আদর করতেন। আসলে কিছু পেতে হলে আমি মনে করি কিছু দিতে হয়। আগে যখন ১ম এই শুরু করেছিলাম, আমি চেয়েছি যে তাদের মনটা জয় করব। এবং ১ম থেকেই তারা কোনোদিনও আমাকে বউ হিসেবে দেখেনি। নিজের মেয়ে হিসেবে। ড্রেস পরা থেকে শুরু করে যে শাড়ি পরবো, আমার শ্বশুরের ধারণা ছিল শাড়ি পরে হয়তো হাঁটতে গেলে পড়ে যাবো। তা আমি বিকালবেলায় শাড়ি পরতাম, খুব সুন্দর করে সাজতাম। মানে খুব খুশি হতো যে আমার হাসব্যান্ড বাইরে নিয়ে যাবে তিনি। হ্যাঁ? তাহলে আসলে তা না। আমি হচ্ছে সবাই মানে ভালো লাগবে দেখতে এইজন্যই শাড়িটা পরতাম। তো আমার শ্বশুর বলত, "খুব সুন্দর লাগছে। তুমি 3 পিসও পরো। কারণ হাঁটতে সমস্যা হবে।" মানে এটা একটা উদাহরণ। বাসায় মানুষ আসলে সবাই খাবার দিবে। এটাই নিয়ম। তা আমি যখন মেহমান আসলে খাবার দিতাম, মেহমানদেরকে আমার শ্বশুর চোখ দিয়ে ইশারা করত। দেখেছো যে ও সঙ্গে, সঙ্গে চলে গেল খাবার দিতে। তো এটাই স্বাভাবিক। কিন্তু সে মানে তিনি আমার প্রত্যেকটা কাজকেই মানে প্রশংসা করত। তো আজকে লেগে থাকার ফলেই তো আপনি আজকে এ পর্যায়ে এসছেন। কিন্তু সবারই এই যাত্রাপথে অনেক বাধা থাকে। একেকজনের কাছে তাদের লড়াইটা আসলে একেক রকম। কিন্তু সব লড়াই আসলে ভীষণ কঠিন, তাই না? আপনার লড়াইটা আসলে কিরকম ছিল? কোভিডের সময় সত্যিকারের অর্থে সবাই কিন্তু লড়াই করেছে। যারা লড়াই করে লেগে থেকেছে তারাই আজ সফলতা পাচ্ছে। তো সফলতা পেতে গেলেও কিন্তু কিছু লাগে। মানে বেকিং এগুলো তো লাগে। এগুলো ছাড়া কিন্তু আসলেও সম্ভব না। যেমন অর্থটা, যেমন একটা আমি ট্রেড লাইসেন্স করব, তারপরে আমার কার্ড তৈরি করা, আমার ফুড ডেলিভারি যে দিব, সেগুলোর ব্যাগ তৈরি করা, এগুলো যত আমি করতাম আমার পথ চলাটা কিন্তু আরও এগিয়ে যেত। কারণ আমাদের দেশে উদ্যোক্তাদের জন্য অনেক, অনেক সুযোগ সুবিধা আছে। আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে। তাহলে এই ট্রেড লাইসেন্স যে একজন মহিলা করবে বাইরে যেয়ে, এইটা কিন্তু তাদের জন্য কষ্টকর। কারণ অনেকগুলো স্টেপ পার হতে হয়, টাকা পয়সার একটা ব্যাপার থাকে। তো একজন উদ্যোক্তা যখন একটা
কাজ শুরু করে তার কাছে কিন্তু টাকাটা থাকে না। একটা টাকা দিয়ে পণ্য কেনে তৈরি করে, আবার কিছু লাভ হয় তার কাছে। তো মানে এক্সট্রা টাকা দিয়ে যে সেই ট্রেড লাইসেন্সটা করবে তার কাছে আসলে কষ্টকর, তাই না? তাহলেও যখন মানে নতুন উদ্যোক্তাদের জন্য এই জিনিস সাপোর্টগুলো খুবই দরকার। ট্রেড লাইসেন্স না থাকলে আপনি কোথাও আপনি লোন নিতে পারবেন না। একটা লোন নিলে কিন্তু আপনার প্ল্যানটা বড় করার সুযোগ থাকে, তাই না? যেমন আমার এখন অধিকাংশ কাস্টমার হচ্ছে ডাক্তার এবং পেশেন্ট, কিন্তু আমার কিন্তু ব্রেনে খেলা করে যে আমি কোনো হসপিটালে খাবার মানে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করব যারা রুগীদের খাবার দেওয়ার বা রুগীদের সাথে যারা থাকে তাদেরও কিন্তু স্বাস্থ্যটা মেনটেন করতে হয়, কারণ রেস্ট নেয় না, তারা তো রুগীর সাথে থাকে। তো সেখানে কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত খাবারটা দেওয়াটা খুবই প্রয়োজন, তাই না? আমার খুব ইচ্ছা যে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করব, সব স্বাস্থ্যসম্মত খাবার যাবে। বিজনেস তো করছেন আপনি, বিজনেসের বাধাগুলো আসলে কি? তা কাস্টমার যখন আমাকে অর্ডার করে আগেই তারা পে করে দেয়, তারপরে আমি খাবারটা তৈরি করি। কিন্তু বাজারে যেয়ে দেখি হঠাৎ করে দাম বেড়ে গিয়েছে, তখন কিন্তু আমি কাস্টমারকে বলতে পারি না যে আমার খাবারের দামটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক আসলে। কারণ সব কিছুর দাম কিন্তু আমরা আগেই জানতে পারি না যে এটা বেড়ে গিয়েছে, এটা একটা। আর দ্বিতীয় হলো ডেলিভারি সিস্টেম। যেহেতু একজন খাবার যখন দুপুরের খাবারটা খাবে সে টাইমলি ওই একটার সময় খাবে, তাহলে আমার যখন গুলশানে যখন ডেলিভারি থাকবে একটা ডেলিভারি ম্যান গুলশানে যাবে একটার সময় খাবার পাঠানোর জন্য, আর মতিঝিলে যাওয়ার জন্য আরেকজন ডেলিভারি ম্যান লাগবে, কারণ দুপুরের খাবার গুলশান থেকে দিয়ে তো আবার মতিঝিলে যেতে এই জ্যামের শহরে তো অনেক সময় লাগে, তাই না? তো এইটা একটা খুব মানে কষ্টকর। আর কাস্টমারদের জন্য এটা প্যারা, এটা আমরা বুঝি, কারণ মিরপুর থেকে যখন মতিঝিলে একটা খাবার যায় 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়, আর সেখানে ফুড পান্ডায় কিন্তু খুব সহজেই আমরা 80 টাকায় বা 60 টাকায় পেয়ে যাচ্ছি। কিন্তু খাবারের পার্থক্যের জন্য আমাদের খাবারগুলো কিন্তু মানুষ দূর দূরান্ত থেকেও 200 টাকা ডেলিভারি চার্জ দিয়েও নিচ্ছে, কারণ হোটেলের খাবার আর বাসার খাবারের মধ্যে অবশ্যই মানে পার্থক্য থেকেই যায়। হ্যাঁ, আপা, আপনি তো ইউএনডিপির একটা প্রজেক্টে একটা ট্রেনিং সেশনেও পার্টিসিপেট করেছিলেন, তাই না? এই আপনার বিজনেস রিলেটেডই তো এটা, তো এটার অভিজ্ঞতা যদি একটু বলেন। আসলে আমরা যখন কাজ শুরু করেছি তখন তো আমরা কিছুই জানি না যে একটা খুন্তি নাড়লে রান্না হয়, কিন্তু রান্না করলেই কিন্তু একটা কাজের সম্পূর্ণ হয় না। প্রত্যেকটা জিনিসেরই হিসাব নিকাশ থাকতে হয়। সেই হিসাব নিকাশের খাতাটা আমরা কিভাবে মেনটেন করব, আমি কত টাকা দিয়ে পণ্যটা কিনলাম আর কত টাকা লাভ হলো, আর তারপরে আমার এই ব্যবসাটা আমি কিভাবে প্রসার ঘটাবো। যেহেতু অনলাইনে প্রতিনিয়তই আধুনিক হচ্ছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর মাধ্যমেও আমাকে আমার এই ব্যবসাটা প্রসার ঘটাতে হবে। এগুলো তো আমরা আসলে সবাই জানি না কিভাবে করব ট্রেনিংটা। তারপরে ফটোগ্রাফি এটা কিন্তু খুব মেইন একটা ব্যাপার, কারণ কথাই আছে যে সৌন্দর্য মানে দেখলেই যেটা সুন্দর লাগে সেটাই আমরা খাবো। গুড বিচারে। তো হচ্ছে ফটোগ্রাফিটা যদি সুন্দর হয় স্বাভাবিক একটা মানুষকে আকর্ষণ করে, তারপরে আমাদেরকে নক করতে পারে, তাই না? তো এই ফটোগ্রাফির ট্রেনিং দেয়। তারপরে আরেকটা ট্রেনিং ওনারা করায় মানে মেন্টাল সাপোর্ট, মনের বন্ধু একটা সাপোর্ট দেয় তারা আমাদেরকে, কারণ উদ্যোক্তারা সবসময় ট্রেসে থাকে। এই ট্রেস যেন না থাকে তাদেরকে নিয়ে একটা আলোচনা হয়, আপনি এরকম করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করে কিভাবে কি করলে ভালো হয়। আপা, খাবারের যে স্বাস্থ্যসম্মত দিকটা সেটা আপনি মেনটেন কিভাবে করেন? আমি সবসময় চেষ্টা করি ফ্রেশ জিনিস, আর আমি মিরপুর এলাকায় থাকি, আমার পাশেই হচ্ছে বিরুলিয়া, ওখান থেকে হচ্ছে আপনার ফ্রেশ শাক সবজি এগুলো আসে। এবং পরীক্ষিত মানে যে কোনো জিনিস, লাউ শাক বলেন, লাউ বা যে কোনো খাবার চুলায় দিচ্ছি খুব সুন্দর সহজেই গলে যাচ্ছে, আর টেস্টও এটা একটু ভিন্নতা
পাই আমি। বাজারের যে লাউটা আর বিরুলিয়ার যে লাউটার, এটার টেস্ট অনেক ভিন্ন। তারপরে গরুর গোশটা যখন আমি কিনি, আমার বাসার সামনেই এটা মানে জবাই করা হয়। আমি ভোরবেলাটা যেয়ে এটা সংগ্রহ করি, যখন গোশটা কাঁপে, মানে এরকম অবস্থায় আমি নিয়ে আসি, যে মানে এত ফ্রেশ জিনিসটা। সেটা চুলায় দিলেও খুব ভালো লাগে। আর এটার সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলা, যেমন গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব আমি নিজে কিনে ধুয়ে ছাদে রোদ্রে দিই। তারপরে এটা গুঁড়া করে তারপরে নিজে ব্যবহার করি। ঘিটাও আমার নিজস্ব মানুষকে দিয়ে তত্ত্বাবধানে আমি এটা তৈরি করি, যার জন্য আমার হালুয়াটা কিন্তু অনেক অনেক বেশি মানে চলে। এই যে শবে বরাত থেকে শুরু করে শবে বরাত ছাড়াও, এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমি আমার সামনাসামনি কাস্টমারের ওপিনিয়ন পেয়েছি। মানে আসলে কেন কাস্টমাররা আত্মীয়তে পরিণত হলো? প্রথমে আমি বলবো একজনের কথা। প্রথমে বললো যে কচুলতি খাবে। তো ছেলে, আমি বললাম কচুলতি চিংড়ি মাছ দিয়ে করে দেবো না ইলিশ মাছ? বলে না, শুধু কচুলতি দিয়েন। এখন তুমিতে কথা বলি, আগে দিয়েন এরকম ছিল। তো বলো যে আমি বললাম যে কচুলতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে খুব। বলে হ্যাঁ, আমরা খুব পছন্দ করি, কিন্তু ছেলের সমস্যা। পরে যখন আমি সার্ভ করলাম, আগে আমি ছেলের জন্য কচুলতিটা তৈরি করেছি। ওটা একদম আলাদা করে টেবিলে দেওয়ার পরে আবার চিংড়ি মাছ দিয়ে আলাদাভাবে তৈরি করেছে। তো যখন কাস্টমার যখন ওইটা হাতে পেয়ে, সে তো খুবই খুশি। রান্না প্লাস হচ্ছে তার মানে এভাবে আলাদা করে যে তার ছেলের জন্য আমি তৈরি করে দিয়েছি। এবং খাবার যখন দেই কাউকে, সাথে কিন্তু কিছু মানে জানি যে উনি এটা পছন্দ করে, চেষ্টা করি যে ওই খাবারটা তাকে আবার দিতে। হ্যাঁ, যেমন আমার একজন ডাক্তার পেশেন্ট আছে, উনি বেগুন ভর্তা বলে কি আপনার বেগুন ভর্তাটা অন্যরকম হয়। দেখুন হচ্ছে আমি যখন যেদিন অর্ডার করে না, সেদিন চেষ্টা করি বেগুন ভর্তাটা সাথে দিতে। তিনি কিন্তু তার মানে ঈদের সময় বাড়িতে গিয়েছেন মার কাছে, আমার কাছ থেকে 40টা পরোটা নিয়ে গিয়েছেন হালকা ভাজা দিয়ে। তো এইটা ভালো, মানে অন্যরকম লাগে যে মার কাছে যেহেতু মানুষ মায়ের হাতের রান্না খায়, আমার খাবারটা যখন সে ওখানে নিয়ে গিয়েছে, অবশ্যই তার অন্যরকম ভালো লাগে, তাই না? এরকম অনেক কাহিনী আছে। যেমন আমার এক কাস্টমার হচ্ছে আইসিইউতে ছিলেন, তিনি বলেন যে আপু, আমি শুধু ওষুধ আর আপনার ক্লিয়ার স্যুপটা খেয়ে বেঁচেছিলাম। এবং এই কৃতজ্ঞতাটা উনি প্রায় সময় বলেন। হ্যাঁ, আমি যখন উনি আইসিইউতে ছিলেন, তখন ওনার বাসায় আমি জানি যে ওনার ছেলে মেয়ে আছে, রান্না করে দেওয়ার মতো আত্মীয় স্বজন ছিল, কিন্তু সেটা তো আমি চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে আমার কেমন যেন লেগেছে যে ছেলে মেয়েগুলো কী খাবে। তা আমি শাক, ডাল, মুরগি এরকম ভালোভাবে রান্না করে দিয়েছি। মানে সে থেকেই কিন্তু আসলে ওনারা আমার অন্যরকম একজন আত্মীয়। এরকম অনেক ঘটনা আছে, অনেক কাস্টমার আছেন আমার এরকম। দ্যাট মিনস আপনি যে আসলে শুধু কমার্শিয়ালি ট্রিট করছেন তাদেরকে সেটা না, আপনি তাদের প্রতি আলাদা মমত্ব দিচ্ছেন, আলাদা মনোযোগ দিচ্ছেন, প্রত্যেকের চাহিদার কথা আলাদা আলাদা করে মনে রাখছেন, তাদের পরিবারের সাথে মিশে যাচ্ছেন। এই কারণেই তারা কাস্টমার থেকে আপনার আত্মীয়তে পরিণত হতে পেরেছে। আহ, যখন খাবারটা নেয়, আমি তো জানি যে কোন রুগী খাবারটা নিয়েছে। হিমোগ্লোবিনের স্বল্পতা, আমরা কিন্তু পড়াশোনাও করি যে শুধু খাবারটা রান্না করছি তা না, যে হিমোগ্লোবিনের স্বল্পতা হলে কি কি খাবার খাওয়া যায়। সে আমার কাছ থেকে কলার মোচা আর কলার থোড়টা নেয়। তখন আমি বললাম বিটটা খাওয়ান, কারণ বিটটা খাওয়ালে খুব দ্রুত, এটা আমি পড়াশোনা করেছি তাই জানতে পেরেছি। হ্যাঁ, তো সে খুব খুশি হয় যে তার মায়ের জন্য আমি এত টেনসড হয়ে। হ্যাঁ হ্যাঁ, বিটটা কীভাবে খেলে ভালো হবে। তারপরে ধরেন কোন দুধটা, আমি জানি যে নলের মাধ্যমে খাবারটা তৈরি করে নিয়েছিল নল দিয়ে। তখন আমি বলেছিলাম শুধু আপু এই খাবারটাই দিয়েন না, সাথে আপনি একটা দুধের নাম বলে দিয়েছিলাম যে ওই দুধটাও দিয়েন, কারণ ওই দুধটার মধ্যে ব্যালেন্স ডায়েট করা আছে। তো ব্যালেন্স ডায়েটটা তো আমাদের শরীরের জন্য খুবই উপকার। যখন একটা মানুষ দুর্বল থাকে, তার জন্য তো এটা পথ্যের পাশাপাশি এটা খুবই প্রয়োজন। আর আমি পড়াশোনা করি এই জন্য যে একটা মানুষ কিন্তু ওষুধ খেয়ে যতটা না সুস্থ হয়, পথ্য খেয়ে কিন্তু আরও বেশি সুস্থ হয়। হ্যাঁ, তো এইটার দিক দিয়ে আমি এমনি কাজ শুরু করার অনেক আগের থেকেই এটাতে আমি নজর দিতাম। যেমন আমার ছেলেমেয়েরা যখন ঠান্ডা লাগতো, ছোটোবেলায় তুলসী গাছ ছিল, কালো জিরা, তুলসী পাতা, মধু, একটু আদা ছেঁচে দিয়ে খাওয়াতাম, আলহামদুলিল্লাহ ডাক্তারের কাছে যেতে হতো না।
হ্যাঁ, তো অনেকে বলে যে তোমার বাচ্চারা অন্যরকম এই জন্য খায়, কারণ এটা তো আসলে টেস্টলেস। কিন্তু ওরা মানে খেত, কখনো মানে না বলতো না। আপা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করা যে এই যে কাস্টমাইজ খাবারগুলো আমি খুব সহজে যেন ডেলিভারি দিতে পারি সবাইকে। যে হসপিটালে যেই রুগীগুলা থাকে, হসপিটালের খাবার দেওয়া হয়, অনেক হসপিটালে খাবার দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু রুগী পছন্দ করছেন না, বা রুগীর সাথে যিনি থাকছেন তারও কিন্তু আপনার টেক কেয়ার প্রয়োজন, সারা রাত জেগে থাকে বা তাকে শুশ্রূষা করতে হয়, সেও কিন্তু অর্ধেক রুগী হয়ে যায়। তো কিন্তু খাবারটা কিন্তু সেভাবে পাচ্ছে না। তো সেইভাবে আমি তাদের মানে স্বাস্থ্যসম্মত খাবারটা আমি দিতে চাই। হ্যাঁ, হ্যাঁ। আর যদি একটা প্রতিষ্ঠান হয় সেখানে অনেক মানুষ কাজ করবে, তাদেরও কর্মসংস্থান হলো। আমার দ্বারা যদি অন্য যদি কর্মসংস্থান হয়, এটা আসলে আমার অনেক বড় পাওয়া। তো আপনি আসলে কি কি প্রোডাক্ট নিয়ে এখন কাজ করছেন? আপনার যে এই যে তালিকায় সর্বশেষ কি যুক্ত হলো? যে কোনো কাস্টমাইজ খাবার, যেমন আমার খাবার বিয়েবাড়িতে গিয়েছে, পোলাও, রোস্ট, কাবাব, সাথে আমাকে বলেছে যে প্যাকেজ তৈরি করে দিতে, পানি, পেপসি সাথে থাকবে। এটাও আমি তৈরি করে দিয়েছি। তারপরে বৃদ্ধাশ্রমে খাবার গিয়েছে, যে কোনো খাবারই, পোলাও, রোস্ট, কাচ্চি থেকে শুরু করে হালুয়া। রোজার সময় হচ্ছে বিদেশ থেকে অর্ডার এসেছে, বোনকে পাঠিয়েছিল, তো বোনের এত বেশি ভালো লেগেছে, ওই যে বড় থালায়, মানে আমরা কি বলি ওটাকে, সাগরানা, বিয়েবাড়িতে যেমন মানে বরকে সাগরানা তৈরি করে দেয়, ওরকম বড় থালায় আপনার ইয়ে চিকেন, ইয়ে পোলাও যেটাকে বলে, ওটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। তারপরে ইফতারির যত আইটেমগুলা, সেগুলো ওরকম বড় থালায় ডেকোরেশন করে সার্ভ করেছি, মানে তার এত ভালো লেগেছে, তার ফুপুর পাশে ঠিক ওই থালাগুলাই আবার দিয়েছে। তো বড় বড় এই সুন্দর করে ডেকোরেশন করে সাজানো জিনিসগুলোও কিন্তু একজনটা দেখে আরেকজনকে গিফট হিসেবে পাঠাচ্ছে। তারপরে ধরেন এই যে ক্যান্টনমেন্টের একজন আপু, আর্মি অফিসারের ওয়াইফ, উনি হলো ওনার ওদিকে মানে ভাবিদের যখন জন্মদিন থাকে, ম্যারেজ ডে থাকে, এরকম বিভিন্ন রকম হালুয়ার ডালা ওনারা সাজিয়ে নিয়ে যায়। হ্যাঁ, হালুয়া, বিভিন্ন রকম পিঠা, পোলাও, রোস্ট, কাচ্চি সব কিছুই তৈরি করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য।